আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায় 10-এর যে আর্থিক বিবরণীটি আছে সেটি বোর্ড প্রশ্ন সমাধান করব আজকে ক্লাসে। আমরা গত ক্লাসে 1 নম্বর প্রশ্নটি সমাধান করেছিলাম। আজকে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা আছে করিম ব্রাদার্সের 2018 সালের 30 জুন তারিখে রয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। করিম ব্রাদার্সের রয়া মিল 30 জুন 2018। আমাদের প্রশ্নটিতে দেওয়া আছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 60,000 টাকা ও 30,000 টাকা। বিজ্ঞাপন বাবদ দেওয়া আছে 15,000 টাকা। বহি পরিবহন অর্থাৎ বিক্রয় পরিবহন হচ্ছে 2,500 টাকা। ইজারা সম্পত্তি 10 বছর 70,000 টাকা। তার মানে বোঝানো হচ্ছে 70,000 টাকা 10 বছরের জন্য দেওয়া আছে। দালান কোঠা 1,50,000 টাকা, ভাড়া 10 মাস 10,000 টাকা। এখানেও ব্র্যাকেটে 10 মাস দিয়ে বোঝানো হচ্ছে যে এই ভাড়াটা যে খরচ সেটা 10 মাসের পরিশোধ করা হয়েছে, তার মানে এখনও 2 মাসের ভাড়া পরিশোধ করা হয়নি। 10% সঞ্চয়পত্র 50,000 টাকা। পণ্য ক্রয় ও বিক্রয় বাবদ দেওয়া আছে 1,20,000 টাকা, 4,50,000 টাকা। শিক্ষানবিশ ভাতা দেওয়া আছে 2,500 টাকা। আমাদের মিলের ডেবিট দিকে যোগফল 4,80,000 টাকা, ক্রেডিট দিকেও যোগফল 4,80,000 টাকা। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পরীক্ষার প্রশ্নটা পাবে তখন প্রশ্নটার ডেবিট এবং ক্রেডিট দুই দিক আগে যোগটা করে নিবে। অনেক সময় দুই দিকে যোগফলটা সমান নাও থাকতে পারে, এই জন্য অঙ্ক করার আগে চেক করে নিবে যে তোমার ডেবিট ও ক্রেডিট দিক দুই দিকে যোগফলটা সমান আছে কি না। তারপর আসো আমরা আমাদের সমন্বয় লক্ষ্য করি। সমন্বয়ে দেখো দেওয়া আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা। বিজ্ঞাপনে 2/3 বিলম্বিত করতে হবে। ক, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্নে বলা হচ্ছে মোট মুনাফা 3,20,000 টাকা ধরে করিম ব্রাদার্সের নিট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ প্রশ্নে বলা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব 3,26,000 টাকা বিবেচনায় এনে করিম ব্রাদার্সের আর্থিক বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে যখন কোনো কিছু দেওয়া থাকবে তখন আমাদের ওইটা নির্ণয় করতে হবে না, আমরা যেটি দেওয়া থাকবে সেটির সাহায্যে অঙ্কটি সমাধান করব। তাহলে চলো আমরা প্রত্যেকেই অঙ্কটি আমি যখন বোর্ডে করব পাশাপাশি তোমরাও আমার সাথে সাথে অঙ্কটি করবে। তাহলে কি করতে হবে, তোমরা প্রত্যেকেই প্রয়োজনীয় কাগজ, কলম, ক্যালকুলেটর, স্কেল এগুলো সব সামনে নিয়ে চলো আমরা সবাই মিলে অঙ্কটি সমাধান করি। তাহলে আসো আমরা বোর্ডের দিকে যাই, সবাই লক্ষ্য করো ক্লাসটি। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা আমাদের প্রশ্নে বলেছিল কয়ে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করি। এখানে হচ্ছে করিম ব্রাদার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা
আমাদের প্রশ্নে আছে কি, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের রেওয়া মিলে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে পণ্য ক্রয় 1,20,000 টাকা। তাহলে পণ্য ক্রয় 1,20,000 টাকা। আমাদের রেওয়া মিলে কোনো ফেরত কিংবা ক্রয়ের উপর বাড়তি কিছু নেই। সমন্বয়ে দেওয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, পণ্য উত্তোলন করলে কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাই এটা কি করতে হবে, ক্রয়ের থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। এটা হচ্ছে তোমার ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতির উপর ভিত্তি করে আমরা কি করব, এই ক্রয় থেকে পণ্য উত্তোলনটা মাইনাস করব। তাহলে মাইনাস ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমরা যদি জাবেদাটা লক্ষ্য করি তাহলে কি হয়, ক্রয় কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়, উত্তোলন হিসাব ডেবিট হয়ে যায়, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। আরেকদিকে কি হয়, আরেকদিকে ক্রয়ের পরিমাণ কমে যায়। এই জন্য আমরা এটা ক্রয় থেকে মাইনাস করব 1,000 টাকা। 1,20,000 থেকে 1,000 টাকা মাইনাস করে পাবো কত, 1,19,000 টাকা। আমরা 2 দাগ দিয়ে হিসাবটাকে কি করে দিব, বন্ধ করে দিব। তাহলে এটাই আমাদের নিট ক্রয়। উত্তর নিট ক্রয়ের পরিমাণ 1,19,000 টাকা। তারপর খ প্রশ্নে বলা হয়েছে মোট মুনাফা 3,20,000 টাকা ধরে করিম ব্রাদার্সের নিট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের মোট মুনাফা দেওয়া আছে, আমরা এই মোট মুনাফার উপর ভিত্তি করে আমরা নিট মুনাফা নির্ণয় করব। তাহলে আমাদের করিম ব্রাদার্সের বিশদ আয় বিবরণী 2018 সালের 30 জুন তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা আমাদের টাকার ঘর কয়টি হবে, 3টি। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা, তাহলে আমরা প্রথমে লিখে নেই মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত। $3,20,000 টাকা।
3,20,000 টাকা। আমাদের এখন পরিচালন ব্যয়গুলো কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস পরিচালন ব্যয় বিজ্ঞাপন দেখো রেওয়া মিলে দেওয়া আছে 15,000 টাকা। সমন্বয়ে বিজ্ঞাপন সম্পর্কে বলা আছে কত? বিজ্ঞাপনের 2/3 বিলম্বিত করতে হবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন 15,000 টাকা মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন 15,000 টাকার 2/3 কত হচ্ছে? 10,000 টাকা। এই বছরের জন্য আমার খরচ তাহলে কত? এই বছরের জন্য বিজ্ঞাপন বাবদ খরচ হচ্ছে 5,000 টাকা। তারপর বহি পরিবহন অর্থাৎ বিক্রয় পরিবহন। বহি পরিবহন দেওয়া আছে 2,500 টাকা। তারপর দেখো রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 10 মাস। 10 মাস ভাড়া মানে হচ্ছে তাহলে আমাদের 2 মাসের ভাড়া পরিশোধ করা হয়নি, 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা। ভাড়া 10,000 টাকা যোগ বকেয়া 10,000 টাকা কত মাসের দেওয়া আছে? 10 মাসের। তার মানে হিসাবকাল ধারণা কত? আমাদের হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমাদের হিসাবকাল হবে 1 বছর। তার মানে 2 মাসেরটা পাওয়া যায়নি। 2 মাস 10 মাস দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? প্রতি মাসে ভাড়া পেয়ে যাব। 2 মাস দিয়ে গুণ করলে আমরা 2 মাসের ভাড়া কত তাহলে? 2,000 টাকা। এই হচ্ছে আমাদের ভাড়া বাবদ খরচ হচ্ছে এই বছরে 12,000 টাকা। এটা হচ্ছে বকেয়া ধারণা নীতি অনুযায়ী আমরা এটা করছি। তারপর ইজারা সম্পত্তি দেখো রেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা। ইজারা সম্পত্তি অবলোপন, ইজারা সম্পত্তি অবলোপন 70,000 টাকা 10 বছরের ভাগ দিলে আমাদের প্রতি বছরে পেয়ে যাব। তাহলে কত? 7,000 টাকা। এই হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। ৳5,000 টাকা যোগ 2,500 যোগ 12,000 যোগ 7,000 26,500 টাকা আসছে আমাদের পরিচালন ব্যয়। 26,500। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে কি পাবো আমরা? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি কম হয় তাহলে কি হবে? পরিচালন মুনাফা।
কিন্তু মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি বেশি হতো তাহলে কি হতো, আমাদের পরিচালন ক্ষতি হতো। 3,20,000 মাইনাস করলে পাবো 2,93,500, 2,93,500। এই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এখন আমরা পরিচালন মুনাফা থেকে কি করব, অন্যান্য আয় যোগ করে তারপর অন্যান্য ব্যয় মাইনাস করলে আমরা আমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে যাব, নিট মুনাফা। আমরা মোট মুনাফা থেকে পরোক্ষ খরচগুলো সব মাইনাস করলাম, পরিচালন সংক্রান্ত যে খরচ সেগুলো মাইনাস করে আমরা পরিচালন মুনাফা পেয়েছি। বোর্ডে জায়গা স্বল্পতার জন্য আমি মুছে তারপরে বোর্ডটি অঙ্কের অংশটুকু সমাধান করছি। পরিচালন মুনাফা 2,93,500 যোগ অন্যান্য আয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অন্যান্য আয় বলতে এবং অন্যান্য ব্যয় বলতে বোঝানো হচ্ছে যেটা ব্যবসায় পরিচালনা সংক্রান্ত নয়, মানে ব্যবসায় এটা উদ্দেশ্য ছিল না যে এই আয় কিংবা ব্যয়গুলো হবে, এই জন্য এটা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় হিসাবে আমাদের অঙ্কের সমাধানে আসবে। তাহলে দেখো, রেওয়া মিলে 10% সঞ্চয়পত্র দেওয়া আছে কত টাকা, 50,000 টাকা। সঞ্চয়পত্রের সুদ আমরা এখনো পাইনি, অনাদায়ী, তার মানে এটা আমাদের অন্যান্য আয়ের আওতাভুক্ত। তাহলে আমরা লিখব সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ 50,000 টাকা ইন্টু 10% হচ্ছে কত, 5,000 টাকা। আমাদের আর কিছু অন্যান্য আয় নেই, এই জন্য আমরা সরাসরি পরিচালন মুনাফার সাথে কি করব, যোগ করে দেখিয়ে দিব। 2,93,500 সাথে 5,000 যোগ করে পাবো 2,98,500। মাইনাস অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় লক্ষ্য করো, শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা দেওয়া আছে 2,500 টাকা। শিক্ষানবিশ ভাতা 2,500 টাকা। আমাদের আর নেই অঙ্কে অন্যান্য ব্যয় কিছু, এই জন্য আমরা সরাসরি মাইনাস করছি। আসবে কত, 2,96,000 টাকা। এই হচ্ছে আমাদের নিট মুনাফা। আমাদের উত্তর হবে করিম ব্রাদার্সের
এর নিট মুনাফার পরিমাণ $2,96,000 টাকা। তাহলে আমরা কি করলাম এতক্ষণ অঙ্কটা যদি বলা হয়, তাহলে আমরা প্রথম প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা থেকে আমাদের কি করতে হবে, পরিচালন ব্যয় যেগুলো আছে সেগুলো মাইনাস করব। মাইনাস করার পর আমরা কি পাবো, যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় কম হয় তাহলে হবে পরিচালন মুনাফা, কিন্তু মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বেশি হয় তাহলে হবে পরিচালন ক্ষতি। তাহলে পরিচালন মুনাফা থেকে আমরা কি করলাম, অন্যান্য আয়গুলো যোগ করে তারপরে অন্যান্য ব্যয় বাদ দিয়ে আমরা কি করলাম, নিট মুনাফা পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে, ঘ প্রশ্নে সমাপনী মালিকানা সত্ত্ব এখানেও দেওয়া আছে, বিবেচনায় এনে করিম ব্রাদার্সের আর্থিক বিবরণী প্রস্তুত করো। যদি সমাপনী মালিকানা সত্ত্ব না দেওয়া থাকতো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করতাম, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা সেটি নির্ণয় করতাম। তাহলে আসো আমরা এখন আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করি। করিম ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণী দুই হাজার আঠারো সালের 30 জুন তারিখের আমরা আর্থিক অবস্থা বিবরণীটা কীভাবে প্রস্তুত করব, সম্পদগুলোকে আমরা যে বইয়ে ছকটা দেখেছি, চলতি সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, এরকম বিভিন্ন সম্পদের শ্রেণীবিভাগ দেওয়া আছে। আমরা সেই ছকটা অনুসরণ করে অঙ্কটি করব। তাহলে আমরা অঙ্কে চলে আসি। আমাদের প্রশ্নে দেওয়া আছে ইজারা সম্পত্তি 10 বছর, দালান কোঠা আছে 1,50,000। তাহলে প্রথম আমরা স্থায়ী সম্পদটা লিখব। স্থায়ী সম্পদ ইজারা সম্পত্তি $70,000 টাকা, মাইনাস অবলোপন $7,000 টাকা আমরা পেয়েছি, 63,000 টাকা। দালান কোঠার অবচয় সম্পর্কে কিছু বলা নেই, এই জন্য দালান কোঠার পরিমাণ যা আছে তাই আসবে, 1,50,000 টাকা। দালান কোঠা
1,50,000 টাকা। এ হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পদ। $2,13,000 টাকা। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ে যে ছকটি দেওয়া আছে আমরা সেটি অনুসরণ করে অঙ্কগুলো সমাধান করব। এর আগেও আমরা ক্লাসে অঙ্কগুলো করেছি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আমাদের প্রশ্নে বিনিয়োগ আছে কি? সঞ্চয়পত্র 10%, সঞ্চয়পত্র 10% সঞ্চয়পত্র হচ্ছে 50,000 টাকা। তারপর আসো চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা। প্রাপ্য হিসাব 60,000 টাকা। তারপর সঞ্চয়পত্রে অনাদায়ী সুদ আছে। সঞ্চয়পত্রের যে সুদটা পাওয়া যায়নি, অনাদায়ী সুদ, অথবা তোমরা প্রাপ্য সুদও লিখতে পারো, পেয়েছিলাম 5,000 টাকা। তারপর হচ্ছে আমাদের সমন্বয়ে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা। সমাপনী মজুত পণ্য আছে। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। $85,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে দেখো স্থায়ী সম্পদ কি? ইজারা সম্পত্তি 70,000 টাকা, অবলম্বন 7,000 টাকা মাইনাস করেছি, করে পেলাম কত? 63,000 টাকা। দালান কোঠা আছে 1,50,000 টাকা। মোট স্থায়ী সম্পদ হচ্ছে 2,13,000 টাকা। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে আসছে কি? সঞ্চয়পত্র 10% দেওয়া আছে 50,000 টাকা। চলতি সম্পদ প্রাপ্য হিসাব 60,000 টাকা। সঞ্চয়পত্রে অনাদায়ী সুদ 5,000 টাকা। সমাপনী মজুত পণ্য হচ্ছে 20,000 টাকা। এই হচ্ছে কি? 85,000 টাকা হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। তারপর দেখো আমাদের বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে। অলিক সম্পদ, যেটা অলিক সম্পদ হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। আমার জায়গা স্বল্পতার জন্য পুরো সম্পদের চিত্রটা তোমাদের সাথে তুলে ধরা যাচ্ছে না, মুছতে হচ্ছে। বিলম্বিত বিজ্ঞাপন আমরা পেয়েছিলাম 10,000 টাকা। অন্য কিছু নেই আর সম্পদ, এই জন্য সরাসরি আমাদের
10,000 টাকা এখানে হবে। তাহলে মোট সম্পদ আমরা কি পেলাম? মোট স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে মোট চলতি সম্পদ, এখানে পেলাম অলিক সম্পদ। এই সবগুলো সম্পদ যোগ করে মোট সম্পদ কত হবে? 2,13,000 যোগ হচ্ছে আমাদের 50,000 যোগ 85,000 যোগ 10,000 3,58,000 3,58,000 এই হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আসো আমরা পরবর্তী অংশে যাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রশ্নে যেহেতু সমাপনী মূলধনের পরিমাণটা দেওয়া আছে, এই জন্য আমাদের আর মালিকানা সত্ত্ব বিবরণী করে সমাপনী মূলধনের পরিমাণটা নির্ণয় করা লাগছে না। আমরা এখন সমাপনী মূলধনের সাথে দায়গুলো যোগ করে অঙ্কটা করব। মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। সমাপনী মূলধন প্রশ্নে দেওয়া আছে 3,26,000 টাকা। 3,26,000 টাকা। এখানে আমরা প্রশ্নে কোনো দীর্ঘমেয়াদী দায় দেখতে পাইনি। আমাদের চলতি দায় দেওয়া আছে। এখানে একটি আছে 10 মাসের ভাড়া দেওয়া ছিল, 2 মাসের দেওয়া হয়নি, তার মানে বকেয়া। আমরা জানি বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। তারপর দেখো এখানে আরেকটি দেওয়া আছে, এখানে প্রদেয় হিসাব, যেটি বাকিতে পণ্য ক্রয়ের ফলে সৃষ্টি হয়, 30,000 টাকা। এই দুইটি আমাদের অঙ্কে দায় আছে, আর দীর্ঘমেয়াদী কোনো দায় এখানে নেই। চলতি দায় কোলন আন্ডারলাইন দিব আমরা। তাহলে প্রদেয় হিসাব 30,000 টাকা। ভাড়া বকেয়া 2,000 টাকা। 32,000 টাকা। 6 2 8, 3 2 5, 3,58,000 টাকা। এটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। আমরা দায়সমূহ না লিখে মোট দায় লিখে ফেলি। মোট দায়, মালিকানা সত্ত্ব ও মোট
দায়। তাহলে মালিকানা সত্ত্ব 3,26,000 টাকা আর দায় হচ্ছে 32,000 টাকা, যোগ করে পেলাম কত? 3,58,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, 3,58,000 টাকা আমার মোট সম্পদের পরিমাণ, আর দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও 3,58,000 টাকা। আমরা এই অঙ্কগুলো সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব মিলে গেলে কি হয়ে যাবে? তার মানে আমার অঙ্কটা সঠিক হয়েছে। এটা আমরা কিসের উপর ভিত্তি করে জানি? যে সমীকরণ A = L + OE। তাহলে আজকে আমরা 2019 সালের ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নটি সমাধান করা হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পড়াশোনা স্কুল বন্ধ থাকা অবস্থায় অনেক ঘাটতি হচ্ছে আমরা জানি। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য। আশা করি তোমরা বাসায় সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করছো। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।